দুপাশারি ঝোপঝাড় ঘেরা গ্রামের মেঠো পথ ধরে সন্ধ্যা রাতে একটি মোটর গাড়ি ছুটে চলেছে। গাড়ির ভিতরে 3 জন মাত্র সদস্য। তাদের মধ্যে থেকে যে চালক, সে হঠাৎ বলে ওঠে, ছোট সাহেব, ও ছোট সাহেব, আমরা মনে হয় পথ ভুল করেছি। গাড়ির ভিতরে থাকা দ্বিতীয় ব্যক্তিটি বলে ওঠে, সে কি কথা দীনেশ দা, রাস্তা ভুল করেছো? তাহলে আজকে আর রূপায়ণের বিয়েতে আমাদের যাওয়া হবে না? এত বছর পর দেশে ফিরলাম শুধুমাত্র ওর আমন্ত্রণে, আর ওর বিয়েটা কি দেখাই হবে না? রাতের আঁধারে ঠিক বুঝতে পারিনি ছোট সাহেব, ক্ষমা করবেন। তাছাড়া এই অচেনা অজানা পথে আর এই রাতে এগিয়ে কোনো লাভ নেই। অচেনা পথে না জানি কোন বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। গাড়ির ভিতরে থাকা তৃতীয় জনের কণ্ঠধ্বনি এবার শোনা যায়, তাহলে দীনেশদা, আজ রাতটা কি এই পথের মাঝেই কাটাতে হবে নাকি? একই শীতের রাত, তাছাড়া জঙ্গলের পথ, যদি কোনো হিংস্র প্রাণীর খপ্পরে পড়ি তাহলে বিপদের আর শেষ থাকবে না যে। আহা বৌদিমণি, আপনি ভয় পাবেন না। আমি দেখছি, বললাম তো, আমি দেখছি কোনো আশ্রয়ের সন্ধান করা যায় কি না। শ্রীময়ী, তুমি ভয় পেও না, আমরা সকলে তো রয়েছি। কাল ভোরের আলো ফুটলেই না হয় যাত্রা শুরু করা যাবে। তোমরা সকলেই যখন বলছো তাই হোক তবে। আর হ্যাঁ দীনেশদা, তোমাকে আমরা কতবার বলেছি না আমাদের আপনি আজ্ঞে করবে না। আমরা তো তোমার থেকে ছোট নাকি, বয়সের হিসেবে গেলে তোমার সন্তান তুল্যই হব। তা বললে কি করে হয় বলুন দেখি বৌদিমণি? আপনারা হচ্ছেন গিয়ে ব্রাহ্মণ পরিবারের সন্তান, আর ব্রাহ্মণদের সর্বদা আপনি আগে করি সম্মান দিতে হয়, এইটা ছোটবেলা থেকে দেখে এসেছি। না হলে যে আমার পাপ হবে। তুমি তো জানো দীনেশ দা, আমরা দুজনেই এসব ঠুনকো জাতপাতের অজুহাত মানি না। যত সব কুসংস্কার, পাপ আবার কিসের? হ্যাঁ, তোমার শরীরের যে রক্ত বইছে তার রং যেমন লাল, আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে তার রঙও লাল। তোমার আঘাত লাগলে যেমন যন্ত্রণা হবে, কষ্ট হবে, আমাদেরও ঠিক একই রকম ব্যথা বেদনা হয় দীনেশ দা। ভিন গ্রহের কোনো প্রাণী নই আমরা। তুমি যেমন একজন সাধারণ মানুষ, আমরাও ঠিক তোমারই মতো সাধারণ মানুষ, বুঝলে? আমি এত ভারী ভারী আধুনিক কথা জানি না ছোট সাহেব। আপনি ব্যারিস্টার মানুষ, সেই কোন সুদূর বিদেশে থাকেন, বছরে মাঝে মধ্যে দেশে ফেরেন, তাই আপনাদের আধুনিক মতামতের সঙ্গে আমাদের মতামত যে মিলবে না সাহেব। আমি বরাবর ছেলেবেলা থেকে যা জেনে এসেছি, শুনে এসেছি, তাই মেনে চলবো বাদ বাকি জীবনটা। দয়া করে আমাকে জোর করবেন নি। অগত্যা, কি আর করার, তুমি যখন আমাদের কথা শুনবেই না, আমরা কী বা বলতে পারি। কিন্তু আমার একটা কথা তোমাকে রাখতেই হবে যে দীনেশদা, এটা তুমি না বলতে পারবে না, এই বলে দিলাম। কি কথা বৌদিমণি, আপনি বলুন, আমি যথাসম্ভব সেই আজ্ঞা পালনের চেষ্টা করব। বেশ, সময় আসুক বলবো। এখন একটা মাথা গোজার ঠাঁই আগের প্রয়োজন। সবার আগে আমাদের একটা রাতটুকু কোথাও কাটানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ দীনেশ দা, আগে এই জঙ্গলের বাইরে বেরোনোর পথ খুঁজে বার করো। যে আগে কথা। দীনেশ মোটর গাড়িটা ঘুরিয়ে জঙ্গলের বাইরে বেরোনোর পথ সন্ধান করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা জঙ্গলের বাইরে এসে পৌঁছায়। দীনেশ দা, সামনে যেন একটা লোকালয় দেখা যাচ্ছে, মনে হয় কোনো গ্রাম। তুমি গাড়িটা নিয়ে এগিয়ে চলো তো। দীনেশদা, গাড়ি থামাও। কি হলো, গাড়ি থামাতে বললে কেন? আরে ওই যে দেখো না, দূরে কেমন আলো দেখা যাচ্ছে। মনে হয় ওখানে গেলে লোকজনের দেখা পেতে পারি, তাদের কাছ থেকে না হয় সাহায্য নিয়ে নেব। দীনেশ গাড়িটা দাঁড় করায়। ওরা 3 জন এই গাড়ি থেকে নেমে কিছুটা সামনে এগিয়ে যেতে দেখে একটা স্থানে বেশ খানিকটা আগুন জ্বলছে। হয়তো শীতের রাতে কেউ বা কারা আগুন পোহাতে এই ব্যবস্থা করেছিল, কিন্তু চারপাশ অনেক খোঁজাখুঁজির পরেও তারা কোনো জনমানবের চিহ্ন দেখতে পায় না। শ্রীময়ী, দীনেশ দা, এদিকে এসো তোমরা। ওরা দুজনে তড়িঘড়ি ছুটে যায় দিবাকরের ডাকের উদ্দেশ্যে। কি হলো, কি হলো, কি চিৎকার করছো কেন? আরে গিন্নি, ওই যে সামনের দিকে তাকিয়ে দেখো একবার, কি বিশাল অট্টালিকা।
শ্রীময়ীর সামনে ফিরে তাকাতেই ওর চোখ পড়ে এক বিশাল জরাজীর্ণ প্রাসাদোপম অট্টালিকার দিকে। কালো চক্রে যা একটা বিশাল পরিত্যক্ত পোড়ো বাড়িতে রূপান্তরিত হয়েছে। বিশাল বিশাল স্তম্ভ নিয়ে কেবল মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বাড়িটি। হতজীর্ণ কাঠামোটুকু ছাড়া বাড়িটির আর কোনো কিছুই অবশিষ্ট নেই। চারিদিক থেকে ইঁট বেরিয়ে রয়েছে। বিভিন্ন গাছগাছালি সাপের মতো পেঁচিয়ে ধরেছে বাড়িটাকে। আজকের রাতটুকু এইখানে দিব্যি কাটিয়ে দেওয়া যাবে, কি বলো গিন্নি? এই পোড়ো বাড়িতে আমরা রাত কাটাবো, না জানি ভেতরে কি বিপদ ওত পেতে বসে রয়েছে। আমার তো কেমন যেন গাটা ছমছম করছে বাড়িটাকে দেখে। আরে তুমি মিথ্যেই ভয় পাচ্ছ, কিচ্ছু হবে না। আজ রাতটুকু তো যা হোক করে ঠিক কাটিয়ে নেওয়া যাবে। আগে প্রবেশ করে দেখি তো আশপাশটা অন্তত, বাইরে থেকে কোনো কিছু বিচার করা সম্ভব হবে কি আদৌ? চলো ভেতরে যাওয়া যাক। কিছু মনে করবেনি সাহেব, আমারও কেমন সুবিধে ঠেকছে না বিষয়টা। এই পরিত্যক্ত জায়গায় বেশিক্ষণ থাকা ঠিক হবে না বলে মনে হচ্ছে। এতে চলুন আমরা গাড়িতে গিয়েই বসি। আরে দীনেশ দা, এবার তুমিও শুরু করলে। হাতের সামনে এত সুন্দর একটা ঐতিহাসিক রাজবাড়ি থাকতে কিনা গাড়িতে রাত কাটাবো? না না, তা হয় না। আমি তো এই পরিত্যক্ত বাড়িটাতে আজকে রাতটা কাটাবো। এমন রোমাঞ্চকর পরিবেশ সচরাচর দেখা যায় না। আর যখন এমন পরিবেশে রাত কাটানোর সুযোগ পেয়েছি, সেই সুযোগ আমি মোটেই হাতছাড়া করবো না। তোমরা দুজন চাইলে গাড়িতে গিয়ে বসতেই পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই। তবে আমি যাচ্ছি না। এটা কী ধরনের ছেলে মানুষই হচ্ছে ছোট সাহেব? বড়বাবু জানতে পারলে অনর্থ করবেন। যদি কোনো বিপদ আপদ ঘটে যায়, আমি কি করব বলুন তো? আরে বাবা, এত চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। গিন্নি, তুমি কি থাকবে আমার সাথে? থাকতে তো হবেই। এই বিপদসংকুল পরিবেশে তোমাকে একা ছেড়ে তো আর যেতে পারবো না। চলো ভেতরে ঢোকা যাক, বাইরে সময় নষ্ট করে লাভ নেই। চলো চলো তবে। দিবাকর ও শ্রীময়ী এগিয়ে যায়। পিছু পিছু আসতে থাকে দীনেশ দা। রাজবাড়ির ফটক ছাড়িয়ে ওরা ভিতরে প্রবেশ করে। দিবাকর ও শ্রীময়ী নিজেদের মধ্যে কথা বলতে বলতে এগিয়ে চলেছে, কিন্তু দীনেশের নজর পড়ে রাজবাড়ির এক পাশে থাকা একটি বিশাল বড় কুয়োর দিকে। কেমন যেন গাটা কাটা দিয়ে ওঠে ওনার। একটু এদিকে এগিয়ে যেতেই ওনার নাকে আসে একটা তীব্র কটু গন্ধ। কিছু পচে গেলে যেমন বিকট কটু গন্ধ নির্গত হয়, ঠিক তেমনটা। ও দীনেশ দা, ওদিকে কি করছো অন্ধকারে? এদিকে এসো। সাপখোপ আছে কোথায়? এখানে এসো। আগে বৌদিমণি কিছু বলছিলেন? হ্যাঁ বলছি তো। আমাদের সাথে এখানে বসো। আর আসার সময় আমি খানিক ফলমূল নিয়ে এসেছিলাম, সাথের পুটলিতে আছে। অনেকটা রাত হয়েছে, তোমরা দুজনে খেয়ে নাও একসঙ্গে। এসো তো দেখি। এই আরে না 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 না, এইটা কি করে হয় বৌদিমণি? দাদাবাবুর সঙ্গে এক আসনে বসে কিনা আমি খাবো? না না, তা কখনই হতে পারে না। মহা পাপ হবে যে আমার। আরে বাবা, আমি কি অচ্ছুত নাকি? আমাকে তুমি বলে ডাকতে পারবে না, সে না হয়ে মানলাম। এখন খেতেও সমস্যা তোমার। শোনো, তুমি যদি না খাও আমাদের সাথে, তাহলে আমরা দুজনেও কিছুই খাবো না আজ, বুঝতে পারছো? দীনেশ এরপরে আর না করতে পারে না, ওদের সাথে এক আসনে বসে পড়ে খেতে। আসলে দিবাকর ও তার স্ত্রী শ্রীময়ী, ওনারা কলকাতা শহরের ভট্টাচার্য পরিবারের সদস্য। দিবাকর পেশায় একজন উকিল। বছরের বেশিরভাগ সময়ই থাকতে হয় বিদেশে, কিন্তু এত বড় মাপের একজন মানুষ হয়েও সামান্যতম অহংকার বোধ নেই তার। ঠিক তেমনই তার স্ত্রী বড় লক্ষ্মীমন্ত। পরিবারের সকলকে আদর যত্নে ভরিয়ে রাখে। কাউকে কোনোদিন সামান্যতম অপমান কিংবা রূঢ়ভাবে কথাও বলেনি সে। তাই এমন মানুষের সান্নিধ্য পেয়ে দীনেশ নিজেকেও ধন্য মনে করে। খাওয়া দাওয়া শেষ করে ওরা চারপাশটা একটু ঘুরে দেখতে থাকে, কিন্তু দীনেশের মনটা ভীষণ রকম কু ডাকছে। ওর অন্তরাত্মা যেন বারংবার বলছে এই স্থান ওদের এই মুহূর্তে ত্যাগ করা উচিত, নইলে ওদের মস্ত ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি মৃত্যুও। এই স্থান একেবারেই নিরাপদ নয় ওদের জন্য। দীনেশ দিবাকরকে বলে, ছোট সাহেব,
আমার মনটা ভীষণ অস্থির হয়ে উঠছে। এই স্থানে আমাদের আর এক মুহূর্ত কাটানো ঠিক হবে না বলে মনে হয়। এই পরিত্যক্ত স্থান আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করতে হবে, নাহলে আমাদের বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে। আহা, আবার শুরু করলে দীনেশ দা। কেন, এখানে সমস্যাটা কি সেটা তো বলো। কেন? আপনি বাতাসে বৃষ্টি কটু গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ, এ যেন এক অপার্থিব ঘ্রাণ ওই কুয়োর দিক থেকে ছুটে আসছে। আমার মনটা অশনি সংকেত দিচ্ছে দাদাবাবু, ফিরে চলুন দয়া করে। দীনেশদা এত করে বলছেন যখন, ফিরে চলো না। আমারও এই জায়গাটা মোটেই ভালো লাগছে না, কেমন গা ছমছম করছে। তোমরা কি ভূতের ভয় পাচ্ছ নাকি? শোনো, ওসব ভূত কিচ্ছু হয় না, যত সব কুসংস্কার। ওদের কথার মাঝেই শ্রীময়ীর চোখ পড়ে সেই দূরের কুয়োর দিকে। কুয়োর ভিতর থেকে কেমন যেন নিকষ কালো ছায়া বেরিয়ে আসছে, বুকে ভর দিয়ে, অনেকটা সরীসৃপের মতো, কিন্তু কিন্তু শরীরটা অনেকটা মানুষের মতোই, যেন নরকের কোনো অপ্রাকৃতিক শক্তি, অদ্ভুত কোনো জীব। শ্রীময়ী চিৎকার করে ওঠে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ওটা কি? কে ওটা? দিবাকর ও দীনেশ পিছনে ফিরতেই দেখে কেবল একটা কালো ছায়া নয়, ওটার মতো আরো অনেকগুলি অদ্ভুত দর্শন জীব সেই অতল গহ্বরের মধ্যে থেকে দলে দলে বেরিয়ে আসছে বুকে ভর দিয়ে। ওরা কারা? ওইভাবে আমাদের দিকে এগিয়ে আসছে কেন? দাদাবাবু, ওরা আর যাই হোক আমাদের মতো রক্ত মাংসের প্রাণী নয়। ওদের থেকে আপনাদের বাঁচাতেই হবে, নাহলে আপনারা এখনই এখান থেকে চলে যান, এখনই, না হলে ওরা সব শেষ করে ফেলবে। তুমি যাবে না দীনেশদা? আমি যে আপনাদের মতো দৌড়াতে পারবো না দাদাবাবু, আর সময় নষ্ট করবেন না, যান, ওরা যে এগিয়ে আসছে। কথাটা শেষ করতে পারে না দীনেশ, এর মধ্যেই একটা বিভৎস হাত টেনে নেয় ওকে কুয়োর ভিতরে। চিৎকার করে ওঠে দীনেশ, দীনেশদা! বাকি ছায়াজীবগুলো ঝাঁপিয়ে পড়ে দিবাকর ও শ্রীময়ীর শরীরের উপর থেকে খুবলে খুবলে খেতে শুরু করে ওদের শরীরের মাংস। তিনটে নিরীহ মানুষ শেষ হয়ে যায় কয়েক মুহূর্তের মধ্যেই। ভোরের আলো ফোটার সাথে সাথেই নরকের পিশাচগুলি আবারও সেই অতল অন্ধকার গহ্বরের মধ্যে অন্তর্নিহিত হয়ে গেল। নমস্কার, লোককথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন লেখিকা অনন্যা পালের কলমে তারানাথ তান্ত্রিক ও মৃত্যু গহ্বর। এই গল্পের সমস্ত ঘটনা এবং চরিত্র কাল্পনিক। বাস্তবের কোনো জীবিত বা মৃত ব্যক্তির সঙ্গে কোনো ঘটনার কোনো মিল থেকে থাকলে তা নিতান্তই অনিচ্ছাকৃত। শুরু করছি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও মৃত্যু গহ্বর। আজ সকাল থেকে আকাশটা মুখ ভার করে রেখেছে। মাঝে মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি চারিদিকটাকে বেশ শীতল করে তুলেছে। একটানা ভ্যাপসা গরমের দাবদাহের পরবর্তীতে এমন সিক্ত বৃষ্টিপাত বড়ই মনোরম করে তুলেছে পরিবেশটাকে। হঠাৎ দরজায় টোকার শব্দ পড়তেই বুঝলাম এই বৃষ্টির দিনেও কে এসে উপস্থিত হয়েছে।
মুচকি হেসে এগিয়ে গেলাম দরজার দিকে। কি ভাইয়া বিভূতি, খবর কি তোমার? হ্যাঁ, আমি জানতাম এই বৃষ্টির দিনে কেউ আসুক আর নাই আসুক তোমার দেখা ঠিকই পাবো। যাই হোক, ভিতরে এসো। কিশোরীকে নিয়ে বসার ঘরে এসে বললাম, তুমি বসো, আমি দুপেলা চা নিয়ে আসি বরং। বাকি কথা না হয় পরেই হবে। হ্যাঁ ভাইয়া, এই বৃষ্টির দিনে একটু গরমা গরম এলাচ চা হলে বন্ধ হয় না, কি বলো? বেশ বেশ, করে আনছি। আজ সকাল থেকেই মনটা ঠাকুরমশাইয়ের কাছে যাওয়ার জন্য উৎসুক হয়ে রয়েছে। ভালোই হলো তুমি চলে এলে। এমনিতেই কাজের চাপে মটলেনের আস্তানা ভুলতে বসেছি আমরা। তা যা বলেছ ভাইয়া, অফিসের চাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠার জোগাড় হয়েছে। তাই এই বৃষ্টি বাদলের দিনে ঠাকুরমশাইয়ের কাছে যাওয়ার সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করতে পারলাম না। চলেই এলাম তোমার কাছে। ওনার কাছ থেকে গল্প শোনার এক অদ্ভুত নেশা আমায় চেপে ধরেছে। ওই গল্পগুলি নতুন নতুন রসদ যোগায় আমাদের মনে। তা যা বলেছ ভাই, তারানাথের গল্পগুলি আমাদের এই কর্মব্যস্ত জীবনের সামান্যতম রোমাঞ্চের পরশ দিয়ে যায়। তারানাথের ঝুলিতে তো আর গল্পের কোনো অভাব নেই। সে যাই হোক, সে না হোক কোনো ভয়ঙ্কর তন্ত্রের সাধনা কিংবা দৈবিক কোনো কাহিনী, তাহলে সময় নষ্ট করে লাভ নেই। বাইরে বৃষ্টিটা একটু ধরে এসেছে, চলো এবেলায় বেরিয়ে পড়া যাক। হ্যাঁ হ্যাঁ, তবে চলো বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, যাওয়ার পথে তারানাথের প্রিয় পাশিংশ আর তেলে ভাজাও নিতে হবে যে। তেলে ভাজা আর চারিমায়ের হাতের মাখা মুড়ি, আহ, জমে যাবে দিনটা, কি বলো? হ্যাঁ। এরপর আমি আর কিশোরী বেরিয়ে পড়ি মটলেনের উদ্দেশ্যে। গন্তব্য তারানাথ তান্ত্রিকের গৃহ। ট্রাম থেকে নেমে তেলে ভাজা আর পাসিংশ কিনে আমরা এগিয়ে চলি। কিছুক্ষণের মধ্যেই গিয়ে পৌঁছলাম তারানাথের বাড়িতে। দরজায় টোকা পড়ার কিছু মুহূর্তের মধ্যেই চারি এসে দরজা খুলে দিল। আরে কাকাবাবু, আপনারা আসুন, ভিতরে আসুন। বহুদিন পর এলেন আবার। সেই যে আগের বার কাউকে কিছু না বলেই গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছিলেন, বুঝতেই পারিনি। তারপর এই এতদিনে আসবার সময় হলো বুঝি? হ্যাঁ রে মা, কাজের চাপে এদিক পানে আশাই হয়ে ওঠে না। অভিমান করিস নে। তা চারিমা, তুই ভালো আছিস তো? হ্যাঁ কাকাবাবু, আমি ভালো আছি। আর আপনারা? হ্যাঁ, আমিও ভালোই আছি। আমারও চলেই যাচ্ছে। তোমার হাতের মুড়ি মাখা না পেলে যে মোটেই ভালো আছি এ কথা বলতে পারছি না চারি। এই নাও দেখি, কিছু তেলে ভাজা এনেছি, আর তুমি একটু মুড়ি মাখা করো দেখি। বহুদিন তোমার হাতের সুস্বাদু মুড়ি মাখা খাইনি। হ্যাঁ হ্যাঁ কিশোরী কাকু, আমি এক্ষুনি আপনাদের জন্য মুড়ি মাখা করে আনছি। আপনারা বাবা মশাইয়ের কাছে যান, আমি কিছুক্ষণের মধ্যেই হাজির হচ্ছি। মুড়ি মাখা, তেলে ভাজা আর এই বৃষ্টির দিনে আদা চা না হলে আপনাদের গল্পের আসর কি জমবে? চারি হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে যায় রন্ধনশালার উদ্দেশ্যে। আমরা দুটিতে গুটি গুটি পায়ে গিয়ে হাজির হয়ে আড্ডা ঘরে। দেখি তারানাথ কোনো একটা পুরনো পুস্তিকার মধ্যে মুখ গুঁজে বসে রয়েছে। আমাদের উপস্থিতি টের পেতেই উনি বললেন, আরে তোমরা বহুদিন পর যে, এসো এসো। এই ভরা বাদলার দিনে তোমাদের দেখা পাওয়ার ইচ্ছাটা আমারও ছিল, বুঝলে। সে যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের এই আকস্মিক উপস্থিতি। বহুদিন গল্প গাছা করা হয় না তোমাদের সাথে। এই কুষ্ঠি জ্যোতিষচর্চার মাঝে তোমাদের সাথে অতীত দিনের ঘটনাগুলির স্মৃতিচারণ করতে আমারও বেশ ভালোই লাগে, বুঝলে। আপনার গল্পগুলি শোনার লোভেই যে আমরাও বারবার ছুটে আসি আপনার কাছে ঠাকুরমশাই। সত্যি ঠাকুরমশাই, আপনার কাছ থেকে শোনা এই ঘটনাগুলি শুনে আমাদের সারা সপ্তাহের ক্লান্তি অনেকটা লাঘব হয় বলতে পারেন। তাই এই ভরা বাদলের দিনেও সময় নষ্ট না করে চলেই এলাম। তা বেশ করেছ। বসো দেখি এবার। আমরা দুজনে তক্তপোষের উপরে উঠে বসলাম। এত করে বলছো যখন, তখন তোমাদের একটা ঘটনা শোনাই। ঘটনাটি কুসুমতলিপুরের অভিশপ্ত চাষিদের প্রেতাত্মার কথা।
সেইবারের ঘটনায় আমি নিজেও যথেষ্ট ভয় পেয়েছিলাম। মধুসুন্দরী দেবীর সহায় না থাকলে ওই প্রেতেদের হাতে আমার মৃত্যু সুনিশ্চিত ছিল। এ ঘটনা আজ থেকে প্রায় 25 বছর আগের। তখনও আমার বিয়ে টিয়ে হয়নি। ভবঘুরের মতো এই গ্রাম থেকে সেই গ্রাম ঘুরে বেড়াচ্ছি। তবে তারানাথ তান্ত্রিক হিসাবে বেশ খানিক নাম ডাকও হয়েছে। তা সেইবার ঘুরতে ঘুরতে আমি পৌঁছই কুসুমতলিপুর নামক প্রত্যন্ত এক গ্রামে। ভারী সুন্দর সেই গ্রাম, চারিদিকে সবুজে মোড়া। দূরে ছোট ছোট পাহাড়েরও দেখা পাওয়া যাচ্ছে। সাথে রয়েছে নানান ধরনের বাহারি ফুলের গাছের সারি। রাস্তার দুই পাশে এইসব দেখতে দেখতে বেশ হেঁটে চলেছি। বেশ খানিক পথ অতিক্রম করার পর ভীষণ তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পথের প্রান্তে হঠাৎ আমি একটি চায়ের দোকান দেখতে পেলাম। দোকানের বাইরে রাখা বেঞ্চে গ্রামের কয়েকজন ভদ্রলোক চা পান করছিল, কেউ বা গল্প গুজব করছিল। আমি এগিয়ে যাই ওই দোকানটার দিকে। দোকানির কাছ থেকে জলের জায়গাটা নিয়ে ঢক ঢক করে বেশ খানিকটা জল পান করি প্রথমে। তারপর কিছুটা জল চোখে মুখে ছিটিয়ে নিই। সাথে শীতল বাতাসের পরশে পথের ক্লান্তি কিছুটা হলেও কমে যায়। তা বাবা ঠাকুর এই গায়ে নতুন বুঝি? আগে কই আপনারে তো এই গায়ে দেই নাই। হ্যাঁ, আজই এসেছি তোমাদের এই গ্রামে। তা এই গ্রামের নাম কি? বড় মনোরম তোমাদের এই গ্রামের পরিবেশ। চায়ের দোকানি দোকানের বাইরে বেরিয়ে এসে আমায় পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, আমি হারাধন বটে। তা বাবা ঠাকুর আপনি কদিন থাকবেন তো আমাদের এই গায়ে? ঈশ্বর তোমার মঙ্গল করুন। দেখো হারাধন, সাধক মানুষ আমি। আজ এখানে তো কাল সেখানে, যাযাবরের মতন জীবন আমার। কোনো স্থানে বেশি দিন বাস করি না। তবে এই গায়ে এখন কটা দিন থাকবো বলে স্থির করেছি আপাতত। চায়ের দোকানের বাইরে বেঞ্চে বসে থাকা একজন ভদ্রলোক বললেন, তা বাবা ঠাকুর, আপনার পরিচয় তো কি বটে? আমি তারানাথ চক্রবর্তী। লোকে অবশ্য আমাকে তারানাথ তান্ত্রিক বলেই ডাকে। আপনি আপনি তারানাথ তান্ত্রিক? এতকাল আপনার কথা কত শুনেছি। বহু মানুষকে নাকি আপনি বিপদ আপদ থেকে রক্ষে করেছেন। আর আপনার মতো সিদ্ধ পুরুষের পদধূলি পড়লো কিনা আমাদের এই গায়ে। এ কি সৌভাগ্য আমাদের। ওরে হারাধন, হারাধন রে, দেখ দেখ তোর দোকানে কে এসেছেন। টাউনমশাই, টাউনমশাই আপনি দয়া করে এই আসনটি গ্রহণ করুন। আমি এক্ষুনি আপনার জন্য চা জল খাবার আনছি ঠাকুর। আপনি আপনি আমার হাতে খাবেন তো ঠাকুর? আমি এসব তুচ্ছ জাতপাত মানি না হারাধন। তুমি কিছু খাওয়ালে সানন্দে আমি তা গ্রহণ করব। তবে আমি দেখলাম ওখানে উপস্থিত প্রত্যেকেই আমার এই উপস্থিতি নিয়ে একটু অধিক মাত্রায় উৎসাহী। ওদের মুখ দেখে বোঝা যাচ্ছিল ওরা আমাকে কিছু একটা বলতে চাইছে, কিন্তু কোনো কারণে বলতে পারছে না। আমি তখন তাদের উদ্দেশ্য করে বলি, আপনাদের মুখ দেখে মনে হচ্ছে আপনারা আমাকে কিছু বলতে চাইছেন। আপনারা কি কোনো সমস্যার মধ্যে রয়েছেন? যদি কোনো সমস্যায় থাকেন তো আমায় নির্দ্বিধায় বলতে পারেন। ওখানে উপস্থিত ওই ভদ্রলোক হারাধনকে উপলক্ষ করে বলেন, এই হারাধন, তুই বল না কেনে বাবা ঠাকুরকে সবটা। উনি পাইবেন আমাদের গায়ের অভিশাপ দূর করে মরণ ফাঁদ থেকে আমাদের রক্ষে করতে। মরণ ফাঁদ? হ্যাঁ বাবা, মরণ ফাঁদ। মহা বিপদের মধ্যে রয়েছি আমরা। ভগবান হয়তো আমাদের রক্ষা করবার জন্যই আপনাকে আমাদের এই গায়ে পাঠিয়েছেন। আপনি আমাদের
কুসুমতলিপুরকে অভিশাপ মুক্ত করুন বাবা ঠাকুর। নিরীহ মানুষগুলোর প্রাণ আপনি পারেন রক্ষে করতে। তোমরা সমস্ত ঘটনা খুলে বললে তবেই আমি তোমাদের সমস্যার সমাধানের পথ অনুসন্ধান করতে পারবো, নচেত নয়। তাই কোনো কিছু আড়াল না করে সবটাই জানাও আমাকে। বলবো ঠাকুর, বলবো, আপনারই সব বলবো। এই পিশাচগুলা কিভাবে প্রতিদিন নিরীহ মানুষদের প্রাণ নিয়ে চলেছে সেই কথা আপনারই বলবো। এই বলে হারাধন ঘটনাটি বলতে শুরু করলো। আজ থেকে বহু বছর আগে এই গায়ের জমিদার ছিলেন বিজয় কৃষ্ণ রায় চৌধুরী। খুব ভালো মানুষ ছিলেন উনি। প্রজা দরদি, সকল প্রজার বিপদে আপদে সর্বদা তাদের রক্ষা করতেন। ওনার শাসনকালে সকল প্রজা ভীষণ সুখে ও শান্তিতে বসবাস করত এই গায়ে। কিন্তু সেই সুখ বেশি দিন সহ্য হলো না জমিদার মশাইয়ের। একসময় উনি সিদ্ধান্ত নেন ওনার দুই পুত্র, বড় ছেলে শ্রীশচন্দ্র ও ছোট ছেলে নিশিকান্তের মধ্যে সম্পত্তি ভাগ করে দেবেন। তারপর স্বাভাবিকভাবেই ওনার জ্যেষ্ঠ পুত্র শ্রীশচন্দ্রকে ওনার পরবর্তী জমিদার হিসাবে মনোনীত করবেন। কিন্তু হলো কি ঠাকুরমশাই, কোনো এক বিরল রোগে আক্রান্ত হয়ে শ্রীশচন্দ্রের মৃত্যু ঘটল। জমিদারি লাভ করে জমিদার নিশিকান্তের কনিষ্ঠ পুত্র নিহারকান্তি। জমিদারি লাভ করার পরেই ওনার আসল ভালো মানুষের মুখোশ কিছুদিনের মধ্যেই খুলে যায়। জমিদার নিশিকান্তের মৃত্যুর পরেই অত্যাচারী হয়ে ওঠে নিহারকান্ত। সেই সময় বাংলার বুকে নীলকর সাহেবদের কালো ছায়া। বাংলায় যখন নীলকর সাহেবদের আগমন ঘটে, সেই সময় তারা কৃষকদের দিয়ে প্রাথমিক পর্যায়ে কৃষকদের মত অনুসারে তাদের সম্মতিতেই জমিতে নীল চাষ শুরু করে। কিন্তু কিছু কালের মধ্যেই নীলকর সাহেবরা অত্যাচারী হয়ে ওঠে। তারা জোর করে কৃষকদের দিয়ে জমিতে নীল চাষ করাতে থাকে। যদি চাষিরা নীল চাষ করতে না চায়, তখন তাদের ওপর চলতে থাকে অকথ্য অত্যাচার। বাংলার বুকে রমরমিয়ে চলতে থাকে নীলকর সাহেবদের রাজত্ব। এবং বেশ কিছু জমিদার নীলকর সাহেবদের সাথে হাত মিলিয়ে নিজের নিজের রাজত্বে চাষিদের ওপর অকথ্য নির্যাতন চালাতে শুরু করে। এদেরকে বলা হয় নীলকর জমিদার। তেমনি এক নীলকর জমিদার ছিলেন নিহারকান্তি। দরিদ্র চাষিরা এই নীল চাষ করার ফলে সেই জমিতে আর কোনো খাদ্যযোগ্য শস্যের উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে অনাহারে অর্ধাহারে চাষিদের দিন কাটতে থাকে। আর সাথে তো রয়েছে জমিদারের নানান অত্যাচার এবং খাজনার বোঝা, বিভিন্ন আইনি বেআইনি করের বোঝা চাপিয়ে দেওয়া। ফলে চাষিরা সঠিক সময়ে সেই অত্যাধিক পরিমাণের কর বা ঋণ পরিশোধ করতে না পারলে চাষিদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, স্ত্রী সন্তানদের তুলে আনা হতো জমিদার বাড়িতে। এমনভাবেই জমিদার নিহারকান্ত অত্যাচার করতে থাকে তার সাধারণ দরিদ্র প্রজাদের ওপর। এমন একটা সময় আসে যখন জমিদার সেই সকল অত্যাচারিত চাষিদের এবং তার পরিবারকে হত্যা করে তাদের মৃতদেহগুলি ফেলে দিতে থাকে। ওই জমিদার বাড়ির পাশে অবস্থিত যে বিশাল কুয়োটা, ওর ভেতরে মৃতদেহ ফেলতে ফেলতে এক সময় বিশাল কুয়ো সম্পূর্ণরূপে ভরে ওঠে। অন্তিমবার যখন ওই সাধন খুড়ো আর তার পরিবার কর দিতে না পারায় জমিদারের লেটেল তাদেরকে ওই জমিদারের কাছে ধরে নিয়ে যায়, সেইবার প্রায় 30 বছর আগে জমিদারের সবাই নিয়ে আসা হয় সাধন আর তার একমাত্র কন্যা বিদালিকে। জমিদারের সামনে হাত বেঁধে উপস্থিত করা হয় ওদের দুজনকে। এই দেখেন জমিদার মশাই, এই বেটা সাধন কতকাল ধরে আমাদেরকে ঘুরিয়ে চলেছে। আজ সাধনের টাকা পরিশোধ করবে, কাল করবে বলে। বেটা ছেলে এখন কইছে ও টাকাই দিতে পারবে না।
তাই আপনার কাছে ধৈর্য আনছি। আপনি যা শাস্তি দেওয়ার দেন ওরে। জমিদার বাবু, এবারে মতো মাফ করে দেন বাবু। এইবার জমিতে একেবারে কিছু চাষ হয়নি। আপনাদের কথায় নীল চাষ করার পর থেকে আমার জমিতে আর কোনো ফসলের চাষ করা যাচ্ছে নি গো। কোত্থেকে দাদন শোধ করবো বলেন আপনি? আপনি এইবারটা মাফ করে দেন জমিদার বাবু। সাধন, তুই তো জানিস আমার শরীরে আবার ওই সব দয়া মায়া জিনিসটাই নেই। তা কেমন করে তোকে মাফ করি বল দেখি? তার চাইতে ভালো তোর ওই 2 বিঘা জমি আর ভিটে তুই আমাকে দিয়ে দে, তাহলেই তোর দাদনের ঋণ থেকে তুই মুক্ত। কি বলছেন বাবু? জমি বাড়ি দিয়ে দিলি পরে খাবো কি? ঘরে জোয়ান মেয়ে, ওরে বিয়া দিব কি করি? এতটা নির্দয় হবেননি জমিদার মশাই। সব কিছু আপনাদের দিয়ে দিলে আমরা যাবো কোথায়? আমি কথা দিতেছি, সামনের বছরেই সব টাকা আমি শোধ করে দিব। শুধু এই বছরটা ছেড়ে দিন বাবু। আহা, আবার কান্নাকাটি কেন? এইসব মোটেই পছন্দ নয় আমার। তুই এই বছর টাকা দিতে পারবি না, আবার জমিও দিতে পারবি না। বেশ বেশ, তবে তোর মেয়েকেই দে। কি বলছেন আপনি? এমন অন্যায় কথা কনের আগে আপনার মুখে আটকালো নেই জমিদার বাবু। আমি আপনার মেয়ের বয়সী, আর আপনি কি না আমারই বউ করতে চান? ছি ছি ছি। বাদলি, তুই চুপ কর তুই। আমি কথা কইতেছি, তুই এত কথা কস কেন? হ্যাঁ, তুই থাম দেখিনি। বাবু এবারটা মাফ করে দেন। ওর অপরাধ নিবেন নি, ও ছোট্ট মেয়ে, ওরে রেহাই দেন আপনি। রেহাই দেওয়ার আর কোনো প্রশ্নই ওঠে না। সাধন, তোর মেয়ের মতো জঙ্গলি বিড়ালকে কি করে শান্ত করতে হয় খুব ভালো করে জানি আমি। এই, কে আছিস? ওকে আমার বাগান ঘরে নিয়ে যা, আমি আসছি। না জমিদার বাবু, এমন করবেন না। সাধন যখন চিৎকার করতে থাকে তখন কয়েকজন লেতে লেসে ওর মুখ চেপে ধরে, তারপর ওকে নিয়ে চলে যায় গুদাম ঘরে। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ুন দাও, আমি যাবো না, ছাড়ো। ওই শয়তানটার লগে আমি কোথাও যাবো না, ছাড়ো আমারে, ছাড়ো। বাদলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারে না। কয়েকজন মিলে ধরে ওকে বাগান বাড়ির দিকে রওনা হয়। সারা রাত জমিদার নিহারকান্ত অত্যাচার চালায় বাদলির ওপরে। ওদিকে লেটেলের দল অকথ্য নির্যাতন চালাতে থাকে সাধনের ওপরে। মধ্যভোর রাতে ওদেরকে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয় ওই বিশাল কুয়োর ভিতরে। কিন্তু তার আগে বাদলি জমিদার নিহারকান্তকে বলে যায়, যে অর্থের জোরে, ক্ষমতার জোরে আপনি আমাদের মতো শত শত গরিব মানুষের উপর অত্যাচার চালাচ্ছেন, সেই অর্থই আপনার কাল হবেই বলে দিলুম জমিদার বাবু। আপনারে আর আপনারে গোটা বংশকে শেষ করে দিতে আমরা আবার ফিরে আসব। আপনার রেহাই নেই বাবু, আপনার রাজত্ব শেষ হওয়ার সময় চলিয়ে এসেছে। এই কথা শেষ হতে না হতেই বাদলিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় ওই কুয়োর জলে। জলে ডুবে শেষ হয়ে যায় সাধন খুড়ো ও তার মেয়ে। এই ঘটনার 1 মাস পরেই ছিল জমিদার বাড়িতে মহাকালী পুজোর ভরা অমাবস্যা তিথি। আর সেই তিথিতেই জেগে উঠে কুয়োর ভিতরে থাকা অতৃপ্ত আত্মার দল। জমিদার যাদেরকে ওই কুয়োর ভেতরে ফেলে শেষ করে দিয়েছিল, সেই সব অত্যাচারিত দরিদ্র চাষি, তাদের পরিবার, তারা দলে দলে বেরিয়ে আসে। নরকের কীটের মতো ঘিরে ধরে সমগ্র জমিদার বাড়ি। এক এক করে শেষ করে জমিদার বাড়ির প্রত্যেকটা সদস্যকে। মৃত্যুপরিতে রূপান্তর হয় জমিদার বাড়ি। কিন্তু এখানেই সমস্যার সমাধান ঘটে না।
এরপর থেকে প্রতি রাতে যে ওই জমিদার বাড়ির কাছে গেছে তাদেরই ওই প্রেতের দল টেনে নিয়ে গেছে ওই কুয়োর ভেতরে। এই গায়ে বহু শিশু, সাধারণ মানুষ কিংবা রাতে ওই পথ দিয়ে যাওয়া পথচারী প্রতীক, ওরা শেষ করে দিয়েছে সকলকে। আগের সপ্তাহেতেই গায়ের জমিদার বাড়িটার কাছে একটা মোটর গাড়ি পাওয়া গেছে, কিন্তু সেই গাড়ির মালিক কিংবা চালক কারোরই কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওরাও তার মানে ওই প্রেতেদের রোষের শিকার হয়েছি ঠাকুর মশাই। এতগুলো কথা বলে এবারে থামে দোকানি। আপনি পারেন ঠাকুর মশাই এই বিপদের হাত থেকে আমাদের বাঁচাতে। তোমাদের গ্রামের মধ্যে যে সকল ঘটনা ঘটছে তা যে অত্যন্ত ভয়ানক এবং বিপজ্জনক তা বলার অপেক্ষা রাখে না। তবে তোমরা সকলে যখন আমাকে এই সমস্যার কথা বলেছ, আমি অবশ্যই চেষ্টা করব এই সমস্যার সমাধানের। তার জন্য আমাকে এই গায়ে কদিনের জন্য আশ্রয় গ্রহণ করতে হতে পারে। অবশ্যই বাবা ঠাকুর, আপনি আমাদের বাড়িতে কটা দিন আসন গ্রহণ করলি আমি বড় শান্তি পেতাম। আপনার সেবা করার সুযোগ পেলে আমি নিজেকে ধন্য মনে করতাম বাবা। হ্যাঁ ঠাকুর, আপনি বরং কটা দিন আমাদের এই গাঁই থাকেন, আমরাও আরাধনের দৌলতে আপনার সেবা করার সুযোগটুকু পাবো। আপনি রাজি হয়ে যান বাবা ঠাকুর। বেশ বেশ, তোমরা এত করে যখন বলছো তবে ঠিক আছে, আমি হারাধনের বাড়িতেই আসন গ্রহণ করব। তবে হ্যাঁ হারাধন, কাল সকালে তুমি আমাকে ওই জমিদার বাড়িতে নিয়ে যাও। ওই স্থান না দেখলে আমি বুঝতে পারবো না যে যেসব প্রেতের কথা তোমরা বলছো তারা কোন শ্রেণীর এবং তাদের সংহার করার উপায় বা কী। আর তা না হলে ওদের থেকে মুক্তির পথ খোঁজা আমার পক্ষে কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে যে। হ্যাঁ ঠিক আছে ঠাকুর, আমি কালকে সকালেই আপনারে নিয়ে যাব ওই জমিদার বাড়িতে। পরদিন সকাল সকালই হারাধন আমাকে নিয়ে যায় ওই পরিত্যক্ত জমিদার বাড়িটিতে। দেখলাম বাড়িটির চারিদিক বন জঙ্গলে ছেয়ে রয়েছে। সত্যি এই স্থান সাধারণ মানুষের বসবাসের একেবারেই অনুপযুক্ত। সাপ খোপ থাকা তো অস্বাভাবিক কিছুই নয়। দিনের বেলাতেও সূর্যের আলো যেন সেই স্থানে প্রবেশ করছে না। চারিদিকেই কেমন একটা গা ছমছমে পরিবেশ। জমিদার বাড়িটির বেশিরভাগ অংশই ভগ্নপ্রায়। শুধু যেন কালের গর্ভ থেকে বেরিয়ে এসে বাড়িটি নিজের কঙ্কালসার শরীরটিকে নিয়ে কেবলই যেন অস্তিত্ব জাহির করতে চাইছে। প্রাঙ্গণের এক পাশে দেখতে পেলাম সেই অভিশপ্ত কুয়োটিকে। সেই কুয়োটিকে দেখা মাত্রই যেন আমার শিরদাঁড়া দিয়ে এক চরম শীতল স্রোত বয়ে গেল নিমেষেই। সারা কুয়োর আশেপাশে যে চরম অশুভ শক্তি বিরাজমান অবস্থায় রয়েছে তা তারা ঠিকই জানান দিচ্ছে। সমগ্র কুয়োর চারপাশে এক অদৃশ্য কালো ছায়ার উপস্থিতি আমি টের পাচ্ছিলাম বারংবার। বাবা ঠাকুর, কি বুঝতেছেন? আরো এগোবেন নাকি ফিরে যাবেন? হ্যাঁ, এখানে যে চরম অশুভ শক্তি ঘাঁটি গেড়ে বসেছে তাদের উপস্থিতি পরিষ্কারভাবেই অনুভব করতে পারছি হারাধন। এই মুহূর্তে এইখানের পরিস্থিতি যা তা তোমার আর আমার কারোর পক্ষেই মোটের সুখকর নয়। তাই এখন আমাদের এখান থেকে ফেরা উচিত। আচ্ছা বাবা ঠাকুর, চলেন তাহলে। ওই দিন হারাধনের সাথে ফিরে এসে রাতে দেবী মধুসুন্দরীর আরাধনায় বসি আমি, কারণ ওনার সাহায্য ছাড়া এই শক্তিশালী অপশক্তিদের বিনাশ করা মোটেই সহজ হতো না আমার পক্ষে। সেদিন ছিল মাঘ মাসের পূর্ণিমা তিথি। ওই দিনই আরাধনা করি দেবী মধুসুন্দরীর। ওং শ্রীমাত্রে নমঃ। ওং ওং হিং শ্রীং ওং ক্লিং স্বয়ং ক্লিং ওং ওং নমো ভগবতী ত্রিপুরা দেবী মম ভাষাম কুরু কুরু স্বাহা।
মধ্যরাতে আমি যখন দেবীর ধ্যানে মগ্ন, সেই সময় উনি আমাকে সাক্ষাৎ দেন। দেবী বলেন যে, তারানাথ, কি চাও তুমি আমার কাছে? আজকের মতো এই বিশেষ দিনে এত কঠিন সাধনায় কেন ব্রতী হয়েছ তুমি? মাগো, তুমি তো অন্তর্যামী, সবই তো জানো তুমি। এই কুসুমতলিপুর গ্রামের মানুষগুলোকে কিভাবে ওই প্রেতের দলের হাত থেকে রক্ষা করব, সেই পথ তুমি আমায় বলে দাও। ওরা যে শত শত নিরপরাধ মানুষের প্রাণ নিতে উদ্ধত হয়ে উঠেছে মা। আমি সবই জানি তারানাথ। জমিদারের অত্যাচারে যে সকল নিরীহ অসহায় প্রজারা মৃত্যুবরণ করেছে অকালে, তাদের অতৃপ্ত আত্মারাই ঘিরে রেখেছে এই জমিদার বাড়ি আর এর আশেপাশের অঞ্চলকে। প্রবল যন্ত্রণা নিয়ে ওদের মৃত্যুবরণ করতে হয়েছিল। কয়েকশো অত্যাচারিত অসহায় মানুষের আত্মা ওই স্থানটিকে অভিশপ্ত করে তুলেছে। মাগো, ওদের হাত থেকে মুক্তির কোনো উপায় কি নেই? যে অতৃপ্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে ওরা মৃত্যুবরণ করেছিল, তারই প্রতিহিংসা মৃত্যুর পর ওদেরকে নৃশংস করে তুলেছে তারানাথ। তাই ওদেরকে প্রতিহত করা অত সহজ হবে না। তাহলে আমি পারবো না এই অসহায় মানুষগুলোকে রক্ষা করতে? ওই প্রেতের দলের অশুভ শক্তি এইভাবেই ওদের মৃত্যুলীলা চালিয়ে যাবে দিনের পর দিন। এত চিন্তা কিসের তোমার? আমি তো তোমার সাথেই আছি তারানাথ। মন দিয়ে আমার কথা শোনো। ওই অতৃপ্ত আত্মাদের মুক্তি ঘটলেই ওই স্থান অভিশাপ মুক্ত হবে। পঞ্চভূতে বিলীন করার ব্যবস্থা করো ওদের, তবেই হবে ওদের মুক্তি আর কুসুমতলিপুরের অভিশাপ মোচন। কথাগুলো বলতে বলতেই অদৃশ্য হয়ে যান দেবী। কিশোরী উৎসাহিত হয়ে বলে ওঠে, পঞ্চভূতে বিলীন? তা তো ওরা বহুদিন আগে ইহলোক থেকে বিলীন হয়ে গেছে। তাদের আবার আপনি নতুন করে বিলীন করবেন কি করে? খুব ভালো একখানা প্রশ্ন করেছো হে কিশোরী। সত্যি তো, ওরা বহুদিন আগে বিলীন হয়ে গেছে, অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে মারা গেছে। কিন্তু শরীরের মৃত্যু ঘটলেই কি আত্মার মুক্তি ঘটে? না, তা কখনোই নয়। তার জন্য তাদের সৎকারের ব্যবস্থা করতে হয় আমাদের। কিন্তু ওই গরিব চাষিদের সাথে তো সেরকম কিছুই ঘটেনি। তাই তাদের আত্মা অতৃপ্ত হয়ে মুক্তি লাভের অপূর্ণ ইচ্ছা নিয়ে তখনও ওই কুয়ার মধ্যেই ছিল। ইহকালের মায়া তারা তখনও কাটাতে পারেনি। তাহলে ঠাকুরমশাই, ওদের মুক্তির জন্য আপনি কি করলেন? পরদিন আমি হারাধনকে জানাই, শোনো হারাধন, আজ আমি আবারও ওই জমিদার বাড়িতে যাব। তবে আজ আর তুমি যাবে না আমার সাথে। আরও একটা কথা, তুমি সারা গ্রামবাসীদের জানিয়ে দাও যে সন্ধ্যের পর আর কেউ যেন তাদের বাড়ির বাইরে না বের হন। সে কি বাবা টাউর, ওই অভিশপ্ত জায়গায় আপনি একা যাবেন, তা আবার রাত্রিবেলা? ওই পিশাচের দল যদি বাকিদের মতো আপনারও শেষ করে দেয়, তবে যে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো নি। এতগুলি অচেনা অজানা মানুষদের জন্য কেন আপনি নিজের এত বড় বিপদ ডেকে আনছেন বাবা? তুমি ভয় পেও না হারাধন, আমার কিছুই হবে না। আমার সাথে আমার আরাধ্যা দেবী মধুসুন্দরী সর্বদা রয়েছেন। আর মানব কল্যাণে যখন নিজেকে নিযুক্ত করেছি, তখন এই বিশ্বের প্রত্যেকেই আমার পরম আপনজন। আর তাদের জন্য এটুকু বিপদের সম্মুখীন যে আমায় হতেই হবে। আপনি যখন এত করে বলছেন তখন ঠিক আছে, তবে বাবা ঠাকুর সাবধানে থাকবেন। বলছি, আমার কিছু জিনিস লাগবে, তুমি কি তা এনে দিতে পারবে? কি জিনিস ঠাকুর? আপনি একবার হুকুম করে দেন, আমি ঠিক এনে দিব। আমি কিছু প্রয়োজনীয় সামগ্রী আনতে বলে দিই। এরপর রাত্রি 11টা নাগাদ সব জিনিসপত্র গুছিয়ে রওনা দেই ওই প্রেতভূমির দিকে।
জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যে পা দিতেই বাতাসের স্বাভাবিক গতিবেগ আকস্মিকভাবে বৃদ্ধি পায়। সাথে কুয়োর দিক থেকে ভেসে আসতে থাকে বিকট পচা দুর্গন্ধযুক্ত বাতাস। সারা গা গুলিয়ে উঠতে শুরু করে আমার। যাই হোক, নিজেকে একটু সামলে নিয়ে কুয়োর চারপাশে আমি খড় বিছিয়ে দিই। এরপর আমি অপেক্ষা করতে শুরু করি রাত্রি 12টা বাজার। যখনই ওই প্রেতের দল নিজের আস্তানা ছেড়ে বেরিয়ে আসতে চাইবে, তখনই মারণবাণ নিক্ষেপ করব এই ভেবে। সময় যত এগোতে থাকে, কুয়োর চারপাশে পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়ে উঠতে থাকে, যেমনটা ঠিক ঝড়ের আগের পরিস্থিতিতে বাতাসে লক্ষ্য করা যায়। তবে বাতাসে তীব্র আষ্টে পচা গন্ধটা উত্তর বৃদ্ধি পেতে থাকে। একটা সময় লক্ষ্য করি কুয়োর মধ্যে থেকে একটা 4 পেয়ে জীব, অনেকটা গোসাপের দেহ আর মানুষের দেহকে একসাথে করলে যেমন হয় ঠিক তেমন উঠে আসছে। তবে ওটা যে ঠিক কি তা বর্ণনা করা খুব কঠিন। সেই রকম একটা জীব বুকে ভর দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে কুয়োর ভেতর থেকে। ওই প্রেতের রূপ দেখে সর্বাঙ্গে কাঁটা দিতে শুরু করেছে আমার। এতটাই ভয়ঙ্কর ছিল ওটা। ওর সাথে আরও বেশ কয়েকটি প্রেত বিকট চিৎকার করতে করতে বেরিয়ে আসতে শুরু করে। আমি আর সময় নষ্ট না করে নিজের কাজ শুরু করে দিই। ওর চারপাশে বিছিয়ে রাখা খড়ে আগে থেকেই কেরোসিন তেল ঢেলে রেখেছিলাম। সাথে ছড়িয়ে রেখেছিলাম কিছু কালো সর্ষে। সেই সব কিছুতে একসাথে অগ্নি সংযোগ করি। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে সব। যে প্রেতগুলি বাইরে বেরিয়ে এসেছিল ওরা পুনরায় কুয়োর মধ্যে প্রবেশ করে এবং ওদের গগনভেদী আর্তনাদ ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে। বিকট সেই চিৎকার শুনলে যে কোনো সাধারণ মানুষেরও হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু ঘটা অস্বাভাবিক নয়। এরপর সেই মন্ত্রপুত অগ্নি প্রবেশ করে কুয়োর ভিতর এবং তার সাথে সারা জমিদার বাড়িতে। সব পুড়ে ছাই হয়ে যায়। মুক্তি ঘটে সকল অতৃপ্ত আত্মাদের। পরদিন সকালে সমস্ত গ্রামবাসীদের সব ঘটনা খুলে বলি। আজ থেকে আমাদের এই গ্রামের অভিশাপের মুক্তি ঘটল। প্রেতপুরীর হত্যালীলা শেষ হয়েছে। সকল আত্মার চির মুক্তি ঘটেছে। ওই পরিত্যক্ত স্থান সম্পূর্ণরূপে সুরক্ষিত। আজকের পর থেকে আমাদের সকলের জন্যই ওই অভিশপ্ত রাজবাড়ি কিংবা ওই প্রেতকুয়োর কোনো অস্তিত্ব রইল না। বাবা ঠাকুর, আপনি কিভাবে এই অসাধ্য সাধন করলেন? ওই পিশাচ দলের মুক্তি ঘটল কিভাবে? হারাধন, তারা পঞ্চভূতে বিলীন হয়েছে। অগ্নি হচ্ছে সকলের মুক্তির একমাত্র উপায়। অগ্নির চাইতে পবিত্র আর কিচ্ছু নেই এই জগতে। তাই অগ্নির সংস্পর্শে এসে ওই অতৃপ্ত আত্মাদেরও মুক্তি ঘটেছে। ইহলোকের সমস্ত মায়া কাটিয়ে তারা পরলোকে যাত্রা করতে পেরেছে। ধন্য আপনি ঠাকুর, ধন্য আপনার সাধনা। এবারে গল্প শেষ করলেন তারানাথ। অগ্নি অগ্নি তবে মুক্তির শেষ পথ, তাই তো ঠাকুরমশাই। সেটা মানব হোক বা প্রেত, অগ্নিদেবের সংস্পর্শে এলে সকলকেই মুক্তি পেতে হয় তাদের জীবন থেকে। একেবারেই সঠিক কথা বলেছ হে বিভূতি। তাই তো সংস্কৃতে বলা হয়, ওম সপ্তজিহ্বায় বিদ্মহে অগ্নিদেবাধীমহি তন্নো অগ্নি প্রচোদয়াৎ, বৈশ্যনারায় বিদ্মহে ললিয়া ধীমতানো অগ্নেয়ঃ প্রচোদয়াৎ। অর্থাৎ
সপ্তজীব বিবিধ প্রাণী সকলকেই মুক্তি দেন এই অগ্নিদেব। বিশ্বের সকল কিছুই মুক্তি লাভ করে এই অগ্নির দ্বারা। সেই দিনের মতো একখানি জমজমাট গল্প শোনার পর বেশ পুলকিত মন নিয়েই আমি ও কিশোরী বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ি থেকে। অপেক্ষায় রইলাম আবারও তারানাথের কাছ থেকে একটি জমজমাটি গল্পের। আপনারা শুনলেন লেখিকা অনন্যা পালের কলমে তারানাথ তান্ত্রিক ও মৃত্যু গহ্বর। গল্পের নাট্যরূপ, সূত্রধার, কথক এবং বিভূতির চরিত্রে আমি অমিত সরকার। তারানাথ চরিত্রে ছিলেন শুভদীপ ঘোষ, দীনেশ চরিত্রে সৌম্যদীপ গুঁই, দিবাকর ও জমিদারের চরিত্রে সৌরভ সাহা, শ্রীময়ী চরিত্রে অস্মিতা মুখার্জি পাল, কিশোরীর চরিত্রে সুশোভম রক্ষিত, চারি চরিত্রে অস্মিতা সোম, মধুসুন্দরী দেবী চরিত্রে রিয়া দাস, বাদলি চরিত্রে দেবযানী বিশ্বাস সিনহা, হারাধন চরিত্রে নীল চক্রবর্তী, গ্রামের লোক ও সাধন চরিত্রে বুবাই সাহা, এছাড়া গ্রামবাসী চরিত্রে সুশোভম রক্ষিত। সাউন্ড ডিজাইন করেছেন শুভজিৎ বটব্যাল, প্রচ্ছদ নির্মাণ করেছেন সৌম্যদীপ গুঁই, শব্দ সংযোজনে রিম্পা ঘোষ এবং সামগ্রিক পরিচালনা ও পরিবেশনায় টিম লোককথা। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। আর শুনতে থাকুন লোককথা, যেখানে মুহূর্তের অনুভূতিগুলো গল্প হয়ে ফুটে ওঠে।